আমরা নিজেদের জন্য কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো চুজ করতে পারি, হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে গেলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, কিভাবে আমি আমার জন্য ইউনিভার্সিটি চুজ করব, আজকে এই পুরো বিষয়টা ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। আমরা যে প্রথমেই বলি, আমরা শিক্ষার্থীরা যে ভুলটা করি সেটা হচ্ছে যখনই চিন্তা করি চায়নাতে উচ্চশিক্ষার জন্য যাব, আমাদের প্রথম টার্গেট হয় যে আমরা হচ্ছে অনলাইনে যাব, সেখানে যে একটা সার্চ করব টপ 10 ইউনিভার্সিটি, টপ 20 ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এরকম করার পরে দেখা যাবে যে চায়নার যে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো চলে আসে। আমি এর আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে আমাদের ভুলটা কোথায় হয়। আমরা প্রথমেই এই ভুলটা করি। আর টপ 10 ইউনিভার্সিটিগুলো চায়নাতে যেগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র চায়নার টপ 10 না, ওয়ার্ল্ডের মধ্যেও কিন্তু টপ 20, টপ 50-এর মধ্যে রয়েছে। তো এত ফার্স্ট ক্লাস র্যাঙ্কিংয়ের একটা ইউনিভার্সিটি আমি জাস্ট হচ্ছে গুগলকে জিজ্ঞাসা করলাম আর দিয়ে দিল, আর আমি সাথে সাথে চুজ করে ফেললাম, বিষয়টা এত সহজ না। আমার নিজেরও একটা যোগ্যতার ব্যাপার স্যাপার রয়েছে। আমি চাইলেই যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারি না, কারণ তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে। আমি সেই রিকোয়ারমেন্টটা ফিল আপ যদি না করতে পারি তাহলে আমাকে কেন নেবে তারা? অবশ্যই নেবে না। আর আমরা যখন এটার পিছনে দৌড়াইতে থাকি, কে এটা নিয়ে কাজ করে, কোথায় যাব, কিভাবে কাজ করব, এই করতে করতেই না আমাদের সময়গুলো চলে যায়। এবং আমরা যদি একটু ডিসিশনটা নিতে সময় নেই তাহলে তার কথাই নেই, তাহলে এইটা ভাবতে ভাবতেই বা কে করে, কাকে দিয়ে করাবো, খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় স্কলারশিপের ডেডলাইনগুলো চলে যায়। কারণ বলতে পারেন স্কলারশিপের আবার ডেডলাইন কি? স্কলারশিপের ডেডলাইন এইটাই যে ইউনিভার্সিটিগুলো যে ফান্ড পায়, তো প্রথম থেকে যখন ওরা হচ্ছে ওদের পোর্টালটা উন্মুক্ত করে বা যখন থেকে স্টুডেন্ট নেওয়া শুরু করে, তখন থেকে বিভিন্ন স্টুডেন্টরা আবেদন করতে থাকে, যার যেমন রেজাল্ট তার উপর ডিপেন্ড করে অর্থাৎ স্কলারশিপ প্রোভাইড করে দেয়। শেষ মোমেন্টে আইসা যখন ওদের স্কলারশিপ শেষ হয়ে যায় তখন ওরা হচ্ছে পার্শিয়ালগুলো প্রোভাইড করে। তো এটাই হচ্ছে স্কলারশিপ। আর যেটা বললাম যে প্রথম টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো চুজ করার কারণে যেটা হয় যে ওদের রিকোয়ারমেন্ট একটু আলাদা থাকে। SSK4 চাইনিজের একটা ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট থাকে, ITS একটা রিকোয়ারমেন্ট থাকে, আমাদের যে একাডেমিক সাবজেক্ট রয়েছে, একাডেমিক সাবজেক্টের সায়েন্সের সাবজেক্টগুলোতে 95-90 আপ হচ্ছে রেজাল্ট লাগে প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি। এবং ওখানে যাওয়ার পরেও, অ্যাডমিশন হওয়ার পরেও কিছু কিছু ইউনিভার্সিটিতে যে হচ্ছে SSK4-এর এক্সাম দিতে হয়, সেখানে প্রত্যেকটা মডিউলে 65 করে মার্ক রাখতে হয়। যদি হয় তাহলেই ওরা শুধুমাত্র ওটা কনফার্ম করে। এখন আমরা অনেকেই তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেই, আমাদের তো ইংলিশ প্রফিসিয়েন্সির সার্টিফিকেটেই নাই, কী করে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট থাকবে? আর যখন থাকে না তখন আমরা সেটাতে এলিজিবল হই না, বা আমাদের অনেক সময় 95-90 করে হচ্ছে সাবজেক্টে মার্ক থাকে না। তো ওভারঅল না, আমরা আমাদের যোগ্যতার বাইরে যেয়ে যখন কিছু চাইতে থাকি তখন আমরা সেটা পাই না। তো আমাদেরকে আগে দেখতে হবে যে আসলে আমি কোনটার জন্য উপযুক্ত। চায়নাতে স্কলারশিপ দিচ্ছে, আমাকে নিচ্ছে, তো আমি যদি সেটার উপযুক্ত না হই তাহলে আমাকে কেন নেবে? আর আমরা অনেক সময় একটু জানালা তো আমাদের মধ্যে থাকেই, চায়না যাচ্ছি মানে অনেক কিছু, এত সস্তা জিনিস, খুব বেশি ভালো কিছু না হলে যাব না। চায়নাতে পার্ট টাইম জব নাই, র্যাঙ্কিং যদি ভালো না হয়, স্টাইপেন্ড যদি না দেয় তাহলে কেন চায়না যাবো? ইউরোপে চলে যাব, কোনো সমস্যা নেই, আপনি ইউরোপেই যান। কিন্তু সেটার জন্য তো আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে, একটা ইউনিভার্সিটি থেকে পেপারস আসতে হবে, তারপরে হচ্ছে আপনাকে একটা ইংলিশের প্রফিসিয়েন্সি প্রোভাইড করতে হবে, এরপরে হচ্ছে আপনাকে একটা হাই রেঞ্জের হচ্ছে একটা টিউশন ফি দিতে হবে, দেন হচ্ছে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে, সেটার জন্য অনেক টাইম নিতে হবে সেই স্লটটা পাওয়ার জন্য। ওভারঅল যদি ভিসা হয় আলহামদুলিল্লাহ, না হলে এখানে 80-90 লাখ টাকা আপনার লস হবে। একটা ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হবে। তো এই যে জিনিসগুলো আছে, এইগুলো আমরা করতে অনেক রাজি আছি, কারণ ইউরোপে পার্ট টাইম জব আছে, সেটেলমেন্টের একটা বিষয় আছে, নানান কিছু। তো চায়না তো কোনো বিষয়ই না, চায়নাতে এই ভালো স্কলারশিপ, ফুল ফি স্কলারশিপ, স্টাইপেন্ড এগুলো না দিলে যাব না। আসলে বিষয়টা এতটা সহজ না। আর চায়না তো পুরো ওয়ার্ল্ড ওয়াইজে হচ্ছে ওনাদের এটা করতেছে। চায়না তো পুরো ওয়ার্ল্ড ওয়াইজ ওনারা হচ্ছে ওনাদের যে ক্ষমতা আছে সেগুলো প্রভাব বিস্তার করতেছে। তো এটা কি খুব ইজি বা খুব সহজভাবে হচ্ছে? তাদের কি সেই যোগ্যতা নাই? অবশ্যই আছে। তো আপনি চায়না গেলেন মানে যে সস্তা হয়ে গেলেন, বিষয়টা তো এরকম না। তো এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। অবশ্যই যাওয়ার আগে একটা ভালো মানের স্কলারশিপ এবং ভালো মানের ইউনিভার্সিটি চুজ করতে হবে, যেই যোগ্যতা আপনার রয়েছে সেটার উপর ভিত্তি করে। আপনার আছে 4 পয়েন্ট, এখন আপনি 4 পয়েন্ট দিয়ে ওই 5, যেটা আউট অফ 5-এর 5 সেটাতে অ্যাপ্লাই করে ফেলবেন। এটা তো আমিও জানি, আপনিও জানেন যে এটা সম্ভব না। তো ওইটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। যেটা দিয়ে 4 আবেদন করা যায়, 4 দিয়ে যেটাতে ফুল ফ্রিতে আবেদন করা যায়, যেভাবে ভালো স্কলারশিপ পাওয়া যায়, সেই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কাজ করতে হবে। তারপরে হচ্ছে ইউনিভার্সিটি চুজ করতে হবে। আপনি যার সাথে কাজ করতেছেন তার সাথে কথা বলেন, যাকে দিয়ে কাজ করাচ্ছেন তার সাথে কথা বলেন,
সে দেখেন কি করে দিতে পারে, কীভাবে করে দিতে পারে, নিজে একটু রিসার্চ করেন, ঘাটাঘাটি করেন। আপনার যোগ্যতা প্রমাণের জন্য তো মানুষের ধারে ধারে পৌঁছানোর দরকার নাই, হাতে মোবাইল আছে, রিসার্চ করেন, সার্চ করেন, দেখেন কীভাবে হচ্ছে, ইউনিভার্সিটিগুলো আপনাকে স্কলারশিপ দিচ্ছে, কীভাবে হচ্ছে নিচ্ছে। তারপর তারও মাধ্যমে একজন এক্সপার্টিসের কাছে আসেন, কথা বলেন, তাদের সাথে কথা বলে যদি ভালো লাগে কাজ করেন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। অবশ্যই ইউনিভার্সিটি নির্বাচন করা খুব ইম্পর্টেন্ট। তবে শুধুমাত্র গুগলকে জিগায়ে ও যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে আপনাকে ইউনিভার্সিটি চুজ করার কোনো দরকার নেই। আমরা অনেক সময় কি করি, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি 10টা-20টা ইউনিভার্সিটির নাম থেকে 5-10টা সিলেক্ট করে ফেলি। এটা করা যাবে না। এছাড়াও চায়নাতে হাজার হাজার পাবলিক ইউনিভার্সিটি, গোল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি রয়েছে, সেগুলোর দিকেও ফোকাস করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।